ওকে, যেমন হচ্ছে আপনার এখানে বলছে যে অ্যাট্রিবিউটস অফ দ্য প্রসেস আর ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম টু ক্রিয়েট দ্য প্রসেস কন্ট্রোল ব্লক। ঠিক আছে, একটা প্রসেস, প্রতিটা প্রসেসের জন্য একটা প্রসেস কন্ট্রোল ব্লক থাকে, যে প্রসেস কন্ট্রোল ব্লকগুলোতে প্রতিটা প্রসেসের যে অ্যাট্রিবিউটগুলা বা প্রপার্টিজ বলেন বা প্রসেসের কনটেক্সট বলেন এগুলা স্টোর হয়ে থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে অ্যাট্রিবিউটস হুইচ আর স্টোরড ইন দ্য প্রসেস কন্ট্রোল ব্লক আর ডিসক্রাইব বিলো। যেমন প্রতিটা প্রসেস যখন ক্রিয়েট হয় বা একটা প্রসেস যখন এক্সিকিউশনে যায়, এটা কন্ট্রোল করার জন্য বা এটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গুলো স্টোর করার জন্য আমাদের একটা প্রসেস কন্ট্রোল ব্লক থাকে। এই প্রসেস কন্ট্রোল ব্লকে আমাদের প্রসেসের প্রপার্টি গুলা থাকে। এই প্রপার্টি গুলাকে আপনি হচ্ছে কনটেক্সট, প্রসেস কনটেক্সট বা এইভাবে বলা যেতে পারে যে প্রসেস কনটেক্সট বা প্রসেস অ্যাট্রিবিউটস, যে কোনো কিছু আসতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এখানে এক নাম্বার হচ্ছে প্রসেস আইডি। একটা প্রতিটা প্রসেস ক্রিয়েট হওয়ার পরে একটা ইউনিক আইডি থাকে। ঠিক আছে, এখানে বলছে when a process is created, a unique ID is assigned to the process which is useful for unique identification of the process in the system। ঠিক আছে, মানে যেটা বললাম আর কি, আমাদের প্রতিটা প্রসেস ক্রিয়েট হওয়ার পরেই একটা ইউনিক আইডি থাকে, যে ইউনিক আইডিটা হচ্ছে আমার এই প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্য বা প্রসেসটাকে যখন আমরা রেডি কিউ থেকে এক্সিকিউশন ইউনিটে নিয়ে যাব, এটা আইডেন্টিফাই করার জন্য এই প্রসেস আইডিটা দরকার হয়। ঠিক আছে, আমরা প্রসেস স্টেট বা হচ্ছে প্রসেস যে রেডি কিউগুলো, এগুলো আমরা একটু পরে পড়তে দেখতেছি, জাস্ট এখন আমাদের কন্টেক্সট গুলো একটু জানি কি কি জিনিস থাকবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে জাস্ট আপনার ইন্ডেক্সটা, মেমোরি ইন্ডেক্স বা প্রসেসের যে ইন্ডেক্সটা সে ক্যাচ করে। হ্যাঁ, যেমন ধরেন একটা লুপ যখন আমরা ইউজ করি, লুপের মধ্যে তো আমরা একটা ভেরিয়েবল রাখি, সাপোজ আই বা জে, যেটা কি করে যে অ্যারে নেক্সট ইন্ডেক্সটাকে সে ইন্ডিকেট করে, মানে ইন্ডেক্সটা ধরে জাস্ট। এটাই হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। এখানে বলছে এ প্রোগ্রাম কাউন্টার স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য লাস্ট ইনস্ট্রাকশন অফ দ্য প্রসেস হুইচ দ্য প্রসেস ওয়াজ সাসপেন্ডেড। দ্যাট মিনস আপনি সাপোজ ধরেন কারেন্ট প্রসেস P1 এ কাজ করতেছেন, P1 এর জন্য একটা প্রোগ্রাম কাউন্টার থাকবে। যখন P1 এর কাজটা শেষ হয়ে যাবে, P1 সাসপেন্ড হয়ে যাবে, তখন ঠিক এই প্রসেসটা P2 বা পরবর্তীতে আমাদের শিডিউলিং অ্যালগরিদম অনুযায়ী যেই প্রসেসটা আসবে, প্রোগ্রাম কাউন্টার সেই কারেন্ট প্রসেসটাকে হোল্ড করবে। ঠিক আছে, এখানে বলছে যে সিপিইউ ইউজেস দিস অ্যাড্রেস হোয়েন দ্য এক্সিকিউশন অফ দিস প্রসেস ইজ রিজিউমড। মানে আমাদের রিজিউম বলতে সাপোজ আপনি যদি প্রসেসটা সাসপেন্ড করেন, তাহলে কিন্তু প্রোগ্রাম কাউন্টারও ওই প্রসেসটাকে ছেড়ে দিবে, দিয়ে যেটা রিজিউম থাকবে বা যেটা কারেন্ট প্রসেস থাকবে সেটাকেই সে হোল্ড করবে। মানে মোট কথা যে সিম্পলি বললে যেটা বলা যায়, প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে আমাদের যেই প্রসেসটা এক্সিকিউশনে থাকবে সেটাকে সে ইন্ডিকেট করে রাখে যে আমাদের অমুক প্রসেসটা কাজ করতেছে। ঠিক আছে, সাপোজ একটা ইন্ডিকেটর আর কি, যেমন ধরেন যে আপনার জাস্ট ইন্ডিকেট করে দিবে যে এই প্রসেসটা এখন কাজ করতেছে। এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের কাজ। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমার প্রসেস স্টেট। ঠিক আছে, প্রসেস স্টেট কি? প্রসেস স্টেটটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর এটা আমরা পরবর্তীতে ডিটেলস দেখবো। এখানে জাস্ট যেটা বলতেছে প্রসেস স্টেট হচ্ছে the process from its creation to completion। ঠিক আছে, প্রসেস ক্রিয়েট হওয়ার পর থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত এই প্রসেসটা কতগুলো স্টেটের মধ্যে দিয়ে বা কতগুলো স্টেজের মধ্যে সে হচ্ছে এক্সিকিউট হয়। এই স্টেজ গুলাই হচ্ছে আপনার প্রসেস স্টেট বলে আর কি। ঠিক আছে, মানে কোন স্টেটে প্রসেসের কাজ কি। সাপোজ কিছু সময় ইন্টারাপ্ট যদি পায়, প্রসেসকে ওয়েট করতে হইতে পারে, রেডি থাকতে হইতে পারে, বা ইন্টারাপ্ট হয়, ওয়েটিং এ যায়, মানে বিভিন্ন স্টেট থাকে। এই স্টেট গুলাই হচ্ছে আপনার প্রসেস স্টেট হিসেবে কাউন্ট হয় আর কি। ঠিক আছে, প্রসেস স্টেট এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিটেলস আমরা দেখব। এরপরে হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি বলতে আমরা যে অ্যালগরিদম গুলা করলাম, অ্যালগরিদম যেটা এফসিএফএস করলাম, সেটা প্রায়োরিটি কি অ্যারাইভাল অনুযায়ী প্রায়োরিটি হয়। যেমন এভরি প্রসেস হ্যাজ ইটস ওন প্রায়োরিটি, দ্য প্রসেস হুইচ the highest priority among the process get the CPU first. This is also stored on the process control block। ঠিক আছে, মানে যেই প্রসেসের প্রায়োরিটি বেশি, প্রায়োরিটি বেশি বলতে আমাদের অ্যারাইভাল টাইম অনুযায়ী প্রায়োরিটি হইতে পারে, বা আমাদের প্রসেসের প্রায়োরিটি একটা ভ্যালু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বা শর্টেস্ট প্রসেস অনুযায়ী প্রায়োরিটি হইতে পারে। মানে আমরা অ্যালগোরিদম অনুযায়ী প্রসেসের একটা সিকোয়েন্স থাকবে যে কোন প্রায়োরিটির বেজে সে কাজটা করবে। তো ওই প্রায়োরিটি ইন্ডেক্সটাই হচ্ছে আমার প্রসেসের প্রায়োরিটি বলা হয়, যেটা হচ্ছে আমার প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে ইন্ডিকেট করা থাকে, মানে কোন প্রসেসের পরে কোন প্রসেসটা আসবে।
ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রপার্টি প্রসেস কন্ট্রোল ব্লকের। এবং আরেকটা হচ্ছে আমার জেনারেল পারপাস রেজিস্টার। এটা রেজিস্টার বলতে আপনি বুঝায় এটা একটা ওয়ান কাইন্ডস অফ মেমোরি হইতে পারে। যেমন এখানে বলছে এভরি প্রসেস হ্যাজ ইটস own set of register which are used to hold the data which is generated during the execution of the process. That means এটা একটা রেজিস্টার, একটা মেমোরির মতো কাজ করে আমাদের। যখন প্রতিটা প্রসেসের কথা বলছে, যখন which are used to hold the data, ঠিক আছে, আমরা যখন এক্সিকিউশনে থাকি, প্রসেসটা যখন আমাদের এক্সিকিউশনে দেই, তখন প্রতিটা প্রসেসের একটা রেজাল্ট বা একটা ফিডব্যাক আসে। ওই ফিডব্যাক বা টেম্পোরারি রেজাল্টটা হচ্ছে আমার জেনারেল পারপাস রেজিস্টার বা প্রসেসের মধ্যে যে রেজিস্টারটা আমরা রাখি, ওই রেজিস্টারের মধ্যে সাপোজ সে হচ্ছে স্টোর হয়ে থাকে টেম্পোরারি ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, যেটা প্রতিটা প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে। এরপরে হচ্ছে লিস্ট অফ ওপেন ফাইল। লিস্ট অফ ওপেন ফাইল মিনস আমরা যখন একটা প্রসেস এক্সিকিউট করি বা একটা প্রসেস যখন রানিং অবস্থায় থাকে, তখন এই প্রসেসটা আদার প্রসেস বা আদার ইনফরমেশন বলেন বা ইনস্ট্রাকশন বলেন, এগুলোর উপরে ডিপেন্ড করে। এটা যখন ডিপেন্ড থাকে তখন কনকারেন্ট ওই করসপন্ডিং প্রসেসগুলোও রানিং থাকে বা করসপন্ডিং ইনস্ট্রাকশনগুলোও সে অ্যাক্সেস করে। এই জন্য ওইটাকে বলে লিস্ট অফ ওপেন ফাইল আর কি। ওই ফাইলগুলোও ওপেন থাকে যেগুলো আর কি এর সাথে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওই ইনফরমেশন গুলো প্রসেস কন্ট্রোল ব্লকে রাখা হয়। অ্যাট লাস্ট লিস্ট অফ ওপেন ডিভাইস। সাপোজ ওপেন ডিভাইস বলতে বোঝাচ্ছে আপনি ধরেন যে একটা প্রসেস একটা এক্সিকিউশনে দিলেন, এখানে সাপোজ একটা ক্যালকুলেটরই ধরেন, এখানে যদি আমি প্লাস সাইন দিই, প্লাস সাইন দেওয়ার পরে আমার অবশ্যই একটা ইনপুট দিতে হবে, বা ইকুয়াল সাইন দেওয়ার পরে এটা আউটপুটে এটা হচ্ছে রেজাল্টটা শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লিস্ট অফ ওপেন ডিভাইস বলে আর কি এটাকে, মানে আমার কোন ডিভাইস গুলার উপরে এটা ডিপেন্ড করতেছে। বুঝতে পারছেন, মানে আমাদের ইনপুট আউটপুট কিছু ডিভাইস আছে, এই ডিভাইস গুলার উপরে আমার প্রসেসটা হচ্ছে ডিপেন্ড করে, এটাই বলতেছে। ঠিক আছে, ওইটার একটা লিস্ট থাকবে আর কি, যে আমার এই ডিভাইস গুলা এই এক্সিকিউশনের সাথে রিলেটেড। তো এখানে হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস অফ প্রসেস বা এই অ্যাট্রিবিউটস অফ প্রসেস গুলা সবগুলো অ্যাট্রিবিউটই প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকবে। যেমন প্রসেস আইডি, প্রোগ্রাম কাউন্টার, প্রসেস স্টেট, প্রায়োরিটি, জেনারেল পারপাস রেজিস্টার, লিস্ট অফ ওপেন ফাইল, লিস্ট অফ ওপেন ডিভাইস। ঠিক আছে, মিড টার্ম বা যদি আসে এক্সামের কোশ্চেন যদি ছোট হয়, মার্কস কম থাকে, সেক্ষেত্রে আপনি শুধু এই লিস্টের নামগুলা লিখে দিলেই হবে। ঠিক আছে, বা এক্সামে এরকম আসতে পারে যে ড্র দা প্রসেস কন্ট্রোল ব্লক। এটা হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লক বলতে আপনার প্রসেসের যে অ্যাট্রিবিউট, এগুলো এভাবে ব্লকে লিখে দিলে হবে। যেমন ধরেন প্রসেস আইডি, প্রোগ্রাম কাউন্টার, প্রসেস স্টেট, প্রায়োরিটি, জেনারেল পারপাস রেজিস্টার, লিস্ট অফ ওপেন ফাইল, লিস্ট অফ ওপেন ডিভাইসেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল ব্লক, যেগুলো হচ্ছে প্রসেস অ্যাট্রিবিউটস নিয়ে গঠিত হয়। বুঝতে পারছেন, যখন একটা প্রসেস এক্সিকিউশনে যায়, তখন এই ইনফরমেশন গুলা প্রসেস অ্যাট্রিবিউট বা প্রসেস কন্ট্রোল ব্লকের ইনফরমেশন গুলা দরকার হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার প্রসেস অ্যাট্রিবিউটস বা প্রসেস কন্ট্রোল ব্লক। তো এক্সামে এটা এরকম ভাবে আসতে পারে যে আপনার প্রসেস কন্টেক্ট, দিস ইজ এ কল্ড কন্টেক্সট অফ প্রসেস। তো প্রসেস কন্টেক্ট গুলা কি, এটাও আসতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে এভাবে দেখতে হবে, যে কোনো নামে আসতে পারে। বা প্রসেস কন্ট্রোল ব্লকের যে কনটেক্সট গুলা, ওই কনটেক্সট গুলা কি কি, একই, আপনার অ্যান্সার একই হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রসেস স্টেট। একটা প্রসেসে কিছু স্টেট থাকে, এটা যেমন এই ফিগারটা দেওয়া আছে। ঠিক আছে, এই ফিগার, এটা হচ্ছে আমার প্রসেস স্টেটের ফিগার। একটা প্রসেসে কি কি স্টেট থাকে সেটা এখানে বলা আছে। তো আমরা দেখি এখানে কি কি আছে। যেমন ধরেন সাপোজ নিউ প্রসেস। হ্যাঁ, প্রসেস স্টেট ডায়াগ্রাম প্রথমে আপনার হচ্ছে নিউ একটা স্টেট। নিউ স্টেট বলতে এখানে প্রসেসটা ক্রিয়েট হয়। ঠিক আছে, যে কোনো প্রসেস যদি আমাদের দরকার হয়, সাপোজ আমি বললাম যে আমার এই এক্সিকিউশনের জন্য প্রসেস দরকার, প্রসেস ক্রিয়েট করা দরকার। ক্রিয়েট হওয়ার পরেই সে হচ্ছে নিউতে চলে যায়, নিউ স্টেজে থাকে। যখন একটা প্রসেস নিউ স্টেজে থাকে, তখন কিন্তু সে কোনো এক্সিকিউট করে না, সে জাস্ট আপনার এই সিকোয়েন্স গুলো এখানে মেনটেন করে। সাপোজ আমার কোনো এক্সিকিউশনের জন্য 1000টা প্রসেস ক্রিয়েট হওয়া দরকার। প্রসেসগুলো ক্রিয়েট হওয়ার পরে জাস্ট নিউ এর মধ্যে আপনার হচ্ছে প্রাথমিকভাবে স্টোর হয়ে থাকে। ঠিক আছে, এরপরে
আমার শিডিউলিং অ্যালগোরিদম অনুযায়ী প্রসেসটা হচ্ছে রান করে আর কি। যেমন আমরা দেখলাম এফসিএফএস এ আমাদের শিডিউলিং অ্যালগোরিদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে রান করছে। এরকম আরো কিছু অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদম অনুযায়ী প্রসেসগুলা যা শিডিউল বা ডিসপ্যাচ করে। এখন শিডিউলে আসার আগে প্রসেসগুলোকে রেডি স্টেটে আসতে হবে। রেডি স্টেটে থাকে হচ্ছে একটা রেডি কিউ, ঠিক আছে? কিউ বলতে বোঝায় কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা হচ্ছে একটা রেডি কিউ। রেডি কিউ এর মধ্যে প্রসেসগুলো একটা একটা করে আসতে থাকে। মনে করেন P1 আগে আসলো, P1 যেহেতু ফার্স্ট কিউ যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেহেতু P1 আগে আসলে এটা অবশ্যই আগে শিডিউল বা আগে ডিসপ্যাচ হবে, ঠিক আছে? রেডি কিউ এই রেডি স্টেটের মধ্যে একটা রেডি কিউ থাকে যেখান থেকে প্রসেসগুলো ডিসপ্যাচ হয়ে রানিং অবস্থায় চলে যায়, বুঝতে পারছেন? এন্ড রানিং অবস্থায় যখন প্রসেসটা থাকে তখন সে হচ্ছে এক্সিকিউট করে। রানিং অবস্থা থেকে দুইটা সিনারিও আসতে পারে। একটা হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাইতে পারে। যদি আমার কমপ্লিট হয়ে যায় তার মানে এটা টার্মিনেশন, অতএব আমার প্রসেসের কাজ শেষ। এটা যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে সরাসরি টার্মিনেটে চলে যাবে। কিন্তু আরেকটা সিচুয়েশন আসতে পারে, যেমন মেজরিটি কেসে আমাদের দেখা যায় একটা প্রসেস যখন রান করে তখন কিন্তু প্রসেস দেখা যায় অন্যান্য চাইল্ড প্রসেস বা সাবঅর্ডিনেট প্রসেসের উপরে ডিপেন্ড করতে পারে, ঠিক আছে? অন্যান্য প্রসেসের উপরে যদি ডিপেন্ড করে বা ইনপুট আউটপুট এর উপরে যদি ডিপেন্ড করে সেই ক্ষেত্রে কিন্তু সেটা রানিং স্টেটে ওয়েট করবে না, সে রানিং স্টেট থেকে একদম এখান থেকে ওয়েটিং স্টেটে চলে যাবে, ঠিক আছে? ওয়েটিং স্টেটে বা ব্লকিং স্টেটও বলে এটাকে, মানে এখানে আপাতত এটা পজ হয়ে থাকবে বা হচ্ছে আপনার কি বলে সাসপেন্ড অবস্থায় থাকবে, বুঝতে পারছেন? এখন এখানে কথা হলো যদি মনে করেন একটা প্রসেস, সাপোজ আমাদের P1 একটা প্রসেস, হ্যাঁ, P1 যদি আমার রানিং অবস্থায় থাকে তাহলে তো ওকে রানিং অবস্থায় থাকলো আর অন্য প্রসেসগুলো রেডি অবস্থায় আছে, সমস্যা নেই। কিন্তু যদি P1 আমার ওয়েটিং বা ব্লকিং স্টেজে চলে যায় ডিপেন্ডেন্সির কারণে, সেই ক্ষেত্রে কিন্তু এই রানের মধ্যে আর P1টা থাকতেছে না, P1 চলে যাচ্ছে ওয়েটে। এখন যদি ওয়েটে চলে যায় তাহলে আমার তো কম্পিউটার তো আর বসে থাকবে না, বা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম এমন ভাবে মানে ডিজাইন করা যে অপারেটিং সিস্টেম এখানে ডেডলক করে বসে থাকবে না P1 এর জন্য। তার কাজ হবে পরবর্তীতে রেডি কিউতে যে প্রসেসটা ছিল, মানে সেকেন্ডে যে ইনকোড ছিল, ঠিক আছে? সাপোজ ধরেন যে এর পরবর্তীতে P2 টা ছিল, তাহলে সে P2 কে রানিং অবস্থায় নিয়ে আসবে, বুঝতে পারছেন জিনিসটা? এখন মনে করেন একটা প্রসেস রানিং অবস্থায় আছে, সাপোজ P1 রানিং অবস্থায় আছে। এখন P1 যদি কোনো ডিপেন্ডেন্সির কারণে বা যে কোনো ইন্টারাপ্টের কারণে সে যদি ওয়েটিং বা ব্লকিং স্টেজে চলে যায়, তাহলে পরবর্তীতে রেডি কিউতে যে প্রসেসটা ছিল, সাপোজ P2 ছিল, P2 কিন্তু রানিং এ চলে আসবে। সেই ক্ষেত্রে এখন রানিং এ আছে P2 আর P1 টা আছে কিন্তু ওয়েট বা ব্লকিং অবস্থায় আছে, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? আর এটা আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো টার্মিনেশন হয়ে যাবে, ওইটা তো অন্য কেস। একদম সিম্পল কেসে কোনো ডিপেন্ডেন্সি না থাকলে সরাসরি টার্মিনেট হয়ে যাবে সিম্পল প্রসেস গুলাতে। কিন্তু যদি ডিপেন্ডেন্সি থাকে অবশ্যই প্যারেন্ট প্রসেস গুলা চাইল্ড প্রসেসের উপরে ডিপেন্ড করে। মোস্ট অফ দ্য কেসে এইটাই হয়, আপনার ওয়েটিং বা ব্লকেজ এটা থাকে, ঠিক আছে? এখন আপনি ধরেন যে আপনি P1 প্রসেসটা সে ওয়েটিং অবস্থায় আছে, ঠিক আছে? P1 টা যদি ওয়েটিং অবস্থায় থাকে এবং আমার যেই কারণে P1 টা ওয়েট করতেছিল সেটা যদি রিজলভ হয়ে যায়, মানে আমার যে ইনপুট আউটপুট রিকোয়েস্টের জন্য ওয়েট করতেছিল সেটা যদি রিজলভ হয়ে যায়, তাহলে সে আবার রেডি কিউতে যে অ্যাডমিট হবে। এমন না যে সে কাজ শেষ সে এখান থেকে ওয়েট থেকে আবার রানিং এ চলে যাবে, এটা কিন্তু হবে না, বুঝতে পারছেন? যদি আমার P1 তার মানে ওয়েটিং স্টেটটা যদি সে রিজলভ করতে পারে বা যে কারণে সে ব্লকেজ ছিল সেটা যদি সে রিজলভ করতে পারে, তাহলে সে সরাসরি আপনার আবার রেডি কিউতে চলে যাবে। কিন্তু রানিং অবস্থায় ফিরে আসতে হলে তার রেডি কিউ এর মাধ্যমে আবার আসতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? যেমন ধরেন এখানে যদি 20টা প্রসেস থাকে, সেই ক্ষেত্রে এখানে P2 টা যদি কাজ করে এবং P1 টা যদি ওয়েটিং এ থাকে, P1 এর ওয়েটিং শেষ হয়ে গেলে সে আবার রেডি কিউতে যায় ওয়েট করতে থাকবে কখন তার সিরিয়ালটা আসবে। এটা হচ্ছে আপনার একটা সিনারিও। এখন এরকম যদি হয় ওয়েটিং স্টেটে আছে, হ্যাঁ P1 টা বলেন। কি সবার শেষে যায় ওয়েট করবে? এখন কথা হচ্ছে যে যদি মনে করেন যে রেডি P1 কিউতে, টা কি আবার হ্যাঁ সবার শেষে হ্যাঁ ওইটাই ওয়েট বলতেছি, করবে? যদি রেডি কিউতে 5টা প্রসেস থাকে তাহলে P1 টা আবার 5টার পরে ওয়েট করতে থাকবে, মানে 5টা এক্সিকিউট হওয়ার পরে 6 নম্বরে P1 আবার কাজ করবে, মানে যেহেতু এটা কিউ,
হ্যাঁ, কিউ এর কাজ কি, যেটা হচ্ছে আগে থাকবে ওইটা আগে প্রসেস হবে। এখন যেহেতু এখানে অলরেডি 5টা প্রসেস ইন করে ফেলছে, তাহলে এই 5টা প্রসেসের নিচে যায় হচ্ছে থাকবে, মানে হচ্ছে লাস্টে থাকবে হচ্ছে P1। এই 5টা প্রসেস কাজ করার পরে তারপরে আবার P1 এসে কাজ করবে। বুঝছেন বিষয়টা? এই জিনিসটা হচ্ছে আমরা ডেডলক অ্যারাইজিং যখন হয় তখন আমরা দেখব। ব্যাংকার্স একটা অ্যালগোরিদম আছে, ওইটার ক্ষেত্রে এটা অ্যালগোরিদম সলভ করলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। বাট এখন জাস্ট কনসেপ্টটা নিয়ে রাখেন। আমার যদি P1 ওয়েটিং এ থাকে, ঠিক আছে, তাহলে রেডি কিউতে যেই কয়টা প্রসেস থাকবে সেই কয়টা প্রসেসের পরে যায় ওয়েট করতে হবে, কারণ এটা কিউ। যখন তখন এই কিউ থেকে, মানে কিউ এর প্রিন্সিপাল ছাড়া কিন্তু আমরা কিউ থেকে রিট্রাইভ করতে পারবো না। বুঝতে পারছেন? যেমন আপনার কোশ্চেন ছিল যে P1 সবার শেষে যাবে কিনা। হ্যাঁ, রেডি কিউতে যে কয়টা প্রসেস থাকবে সেই কয়টা প্রসেসের নিচে P1 চলে যাবে। বুঝতে পারছেন? এখন এখানেও কোশ্চেন আছে, মনে করেন যে নিউ স্টেটের মধ্যে আপনার অনেকগুলো প্রসেস থাকতে পারে। সাপোজ আপনি 10টা প্রসেস ক্রিয়েট করলেন, কিন্তু রেডিতে আপনি ইন্ট্রোডিউস করলেন হচ্ছে একটা প্রসেস বা 2টা প্রসেস। সেই ক্ষেত্রে কিন্তু আপনার P1 এর বেশি ওয়েট করা লাগবে না, এটা আপনার সিস্টেম অনুযায়ী, আপনার কোড অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছেন? বা রেডিতে যদি আপনি বেশি প্রসেস ইন্ট্রোডিউস করে দেন রেডি কিউতে, সেই ক্ষেত্রে P1 আপনার হচ্ছে ওই সবগুলা প্রসেস এক্সিকিউট হওয়ার পরেই যায় আবার হচ্ছে রানিং অবস্থায় আসবে। ঠিক আছে, এটা একটা সিনারিও গেল। এখন ওয়েটিং বা ব্লকেজ অবস্থায় থাকা সময় যদি আমরা দেখি যে P1 প্রসেসটা যে কারণে ওয়েট করতেছিল, ঠিক আছে, যে কারণে ওয়েট করতেছিল সেটা নো লঙ্গার এক্সিস্ট, মানে আপনার যে ডিপেন্ডেন্সি প্রসেসটা সেটা ক্রিয়েট হয় নাই বা সেটা এক্সিকিউশনে নাই, সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়েটিংটা সাসপেন্ড হয়ে যাবে। সাসপেন্ড হয়ে ওয়েট বা ব্লকেজ এটা P1 থেকে ছুটে এখানে সাসপেন্ড ওয়েটে চলে আসবে। ঠিক আছে, সাসপেন্ড ওয়েটে কেন আসবে? মনে করেন P1 মানে একটা চাইল্ড প্রসেসের উপরে ডিপেন্ড করতেছে, কিন্তু ওই চাইল্ড প্রসেসটা এখনো ক্রিয়েট হয় নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে সে আর ওয়েটিং এ থাকবে না, সে সাসপেন্ড ওয়েটে চলে আসবে। সাসপেন্ড ওয়েটে চলে আসবে এবং এখানে এসে সে প্রসেসগুলো ক্রিয়েট করবে, চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে, মানে ওই চাইল্ড প্রসেসগুলো দিয়ে সে আবার কাজ চালাবে। ঠিক আছে, চাইল্ড প্রসেসের কাজ শেষ হয়ে গেলে সে আবার রিজুম করে ওয়েট বা ব্লকে চলে আসবে, তারপরে আবার কমপ্লিট করবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হইতে পারে, দেখেন একটার সাথে একটা কিন্তু রিলেটেড আছে, প্যাচ লাগে যেতে পারে, একটু কেয়ারফুলি দেখেন। যেমন এইখানে কিন্তু একটা সিনারিও হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে আবার রিজিউম করে এখানে আসবে, কিন্তু যদি এরকম হয় এই প্রসেসটা পুরাটাই সাসপেন্ড হয়ে গেছে, P1 এর কোনো কাজই নাই এখানে, P1 টোটাল সাসপেন্ড হয়ে গেছে, সে দেখতেছে যে আমার এখানে মানে চাইল্ড প্রসেস ক্রিয়েট করেও আমি ডিপেন্ডেন্সি করতে পারতেছি না, বা হচ্ছে আমার কোনো কাজই নাই এখানে, যেটা করা ছিল ওটা অলরেডি ডান। সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার হচ্ছে প্রসেস পুরাটাই সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, সাসপেন্ড করে রেডিতে চলে আসবে, আবার রেডিতে চলে এসে আবার প্রথম থেকে সে কাজ শুরু করবে। বুঝতে পারছেন? মানে এক এক স্টেটের জন্য কিন্তু সে এক এক ভাবে কাজ করবে। এবং রেডির ক্ষেত্রেও কিন্তু আরেকটা কাজ আছে, রেডিতে এসে যদি দেখে যে এই প্রসেসটা আমার দরকার নাই, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আবার সে সাসপেন্ডে নিয়ে যেতে পারবে। বুঝতে পারছেন? একটার সাথে আরেকটা রিলেটেড, আপনি কোডে যেভাবে কন্ডিশন দিবেন বা অপারেটিং সিস্টেমে যে প্রসেসের অ্যালগোরিদম অনুযায়ী যেরকম কন্ডিশন থাকবে, সেই অনুযায়ী এগুলা সাসপেন্ড এবং হচ্ছে রিজাম হবে আর কি। আচ্ছা, আমি আরেকটা একদম সিম্পল একটা ওভারভিউ দিয়ে দেই। যেটা তখন বললাম, নিউ এর কাজ হচ্ছে আপনার যতগুলা প্রসেস দরকার, নাম্বার অফ প্রসেস সবগুলা ক্রিয়েট করবে। ঠিক আছে, ক্রিয়েট করার পরে আমার মানে ডিমান্ড অনুযায়ী অ্যালগোরিদম, শিডিউলিং অ্যালগোরিদমের ডিমান্ড অনুযায়ী প্রসেসগুলোকে রেডি কিউতে নিয়ে যাবে। ঠিক আছে, রেডি কিউতে জাস্ট ইন্ট্রোডিউস করে দিবে। এটা যেহেতু রেডি কিউ এর কাজ হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে আসবে সেটাকে আগে প্রসেস করবে। এখন এই প্রসেসটা সরাসরি যেটা আসলো প্রথম প্রসেসটাই রানে চলে যাবে। রান হওয়ার পরে কি করবে, যদি আমার এটা কোনো ডিপেন্ডেন্সি না থাকে, একদম সিম্পল কাজ হয়, তাহলে এটা কিন্তু কমপ্লিটেশন করে টার্মিনেট করে দেবে, মানে কমপ্লিট। বাট মোস্ট অফ দ্য কেস আমার এরকম হয় না, মোস্ট অফ দ্য কেসে হয় ইনপুট আউটপুট রিকোয়েস্ট থাকে বা কোনো একটা চাইল্ড প্রসেসের উপরে ডিপেন্ড থাকতে পারে। আর চাইল্ড প্রসেসগুলো কিভাবে ক্রিয়েট হয় ওইটাও আমাদের পরবর্তী স্টেপে আসছে। তো চাইল্ড প্রসেসগুলোর উপরে যদি ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে কিন্তু সে ওয়েট বা ব্লকেজ স্টেজে চলে যায়। বুঝতে পারছেন? এন্ড ব্লকেজ স্টেজে সার্টেন টাইম সে ওয়েট করে। এই সার্টেন টাইমের মধ্যে যদি সে রিজলভ করতে না পারে, তার মানে হচ্ছে তার আপনার হচ্ছে এখানে
সে দেখবে যে হ্যাঁ কোনো যার জন্য এখানে ওয়েটিং করতেছিল বা ওই প্রসেসগুলো অলরেডি ক্রিয়েটই হয় নাই, একটা নির্দিষ্ট টাইম পরে সে এখান থেকে জাস্ট ওয়েট থেকে সাসপেন্ড ওয়েটে চলে যাবে। বুঝতে পারছেন? সাসপেন্ড ওয়েটে যায় সে হচ্ছে তার যেহেতু বেশি সময়ের দরকার সেখানে চাইল্ড প্রসেস ক্রিয়েট করা বা অন্যান্য কাজগুলা কমপ্লিট করে আবার সে হচ্ছে রিজামশনে চলে আসতে পারে যদি এটাকে আবার রিকোয়ার্ড মানে দরকার থাকে প্রসেসটা। কিন্তু যদি এটা নো লঙ্গার রিকোয়ার্ড যদি হয় মানে এটার আর কোনো দরকারই নাই কাজে, সেই ক্ষেত্রে কিন্তু এটা সাসপেন্ড রেডিতে চলে যাবে, একদম সাসপেন্ড হয়ে রেডি কিউ এর জন্য চলে যাবে। রেডি কিউতে যায় সে আবার নতুন করে কাজ শুরু করবে। ঠিক আছে? সাসপেন্ড রেডিতে যাবে এবং রেডি থেকে আবার নতুন করে একদম প্রথম থেকে অ্যাট দ্য বিগিনিং থেকে সে কাজ শুরু করবে বা এটাকে আপনার সাসপেন্ডও করে দিতে পারে। ঠিক আছে? আরেকটা জিনিস, এই রেডি কিউতে সাপোজ ধরেন অনেকগুলা প্রসেস আপনি ইন্ট্রোডিউস করে দিয়েছেন কিন্তু আপনার এতগুলা প্রসেস দরকার নাই, সেই ক্ষেত্রে প্রসেসটা সাসপেন্ড করে কিন্তু এইখানে চলে আসতে পারে। ঠিক আছে? সাসপেন্ড রেডি কিন্তু দুইটা কাজ, একটা দেখেন এই যে ওয়েট থেকে সাসপেন্ড হয়ে আসতে পারে, আবার হচ্ছে আপনার রেডি কিউ থেকেও সাসপেন্ড হয়ে আসতে পারে। আবার আমার ডিমান্ড অনুযায়ী এটাকে আমি আবার রিজার্মও করতে পারবো, মানে পদে রিস্টার্টও করতে পারবো আর কি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার মোটামুটি একটা ওভারভিউ প্রসেস স্টেটের। প্রতিটা স্টেটের আলাদা আলাদা কাজ আছে, বাট এটা হচ্ছে আমাদের মেইন ওভারভিউ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার মিডিয়া আসবে, এটা একদম 100% সিওরিটি দিলাম মিডিয়া আসবে, ফাইনালেও আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? এখন কাজ হচ্ছে আমার এই প্রসেসের স্টেট গুলো আমি দেখি কিভাবে মানে লিখতে হবে আর কি। হ্যাঁ, প্রসেসের যে স্টেট আমি এতক্ষণ যেগুলো বললাম আর কি, দ্য প্রসেস ফ্রম ইস ক্রিয়েশন টু কমপ্লিশন, প্রসেস থ্রু ভেরিয়াস স্টেট, মানে একটা প্রসেসের অনেকগুলো স্টেট থাকতে পারে। দ্য মিনিমাম নাম্বার অফ স্টেট ইজ 5, আমাদের অ্যাটলিস্ট 5টা স্টেট, এই মেইন 5টা স্টেট অবশ্যই থাকবে, আর বাকিগুলো আপনার সাব স্টেট থাকতে পারে, কিন্তু এক্সামে আসলে এই মেইন 5টা স্টেট আপনাকে অবশ্যই লিখতে হবে। এক নম্বর হচ্ছে নিউ, এ প্রোগ্রাম হুইচ ইজ গোয়িং টু বি পিকড আপ বাই দ্য অপারেটিং সিস্টেম ইনটু দ্য মেইন মেমোরি ইজ কল্ড এ নিউ প্রসেস। ঠিক আছে? A program which is going to be picked up by the operating system into the main memory is called new process. আমার যে কোনো এক্সিকিউশনের জন্য অপারেটিং সিস্টেমের দ্বারা যে প্রসেসটা ক্রিয়েট করা হয় বা হচ্ছে যে প্রোগ্রামটা ক্রিয়েট করা হয় এবং এটা মেইন মেমোরিতে স্টোর করা হয় আর কি, পিক আপ বাই দ্য অপারেটিং সিস্টেম ইনটু দ্য মেইন মেমোরি, সেটা হচ্ছে আমার প্রসেস। ঠিক আছে? এটা হচ্ছে নিউ স্টেটের প্রসেসটা, জাস্ট নিউ স্টেট বলতে একটা প্রসেস পিক আপ বা একটা প্রসেস ক্রিয়েট করা হয়। এরপরে হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে রেডি স্টেট, যেটা বললাম রেডি স্টেট একটা রেডি কিউ থাকবে। দেখেন এখানে বলছে whenever a process is created it directly enters to the ready state in which wait for CPU to be assigned, মানে এখানে একটা রেডি কিউ থাকবে যে কিউটা হচ্ছে আমার ওয়েট করবে। রেডি স্টেটের মধ্যে প্রতিটা প্রসেস ওয়েট করবে টু বি অ্যাসাইন করা মানে কিন্তু আমার রানিং স্টেটে চলে যাওয়া। ঠিক আছে? ইট ওয়েট ফর দ্য সিপিইউ টু বি অ্যাসাইন করা মানে আমার রেডি স্টেটে চলে যাওয়া। এখানে আমার যে প্রসেসগুলো আমি ক্রিয়েট করলাম নিউ স্টেটে, ওইখান থেকে আমার ডিমান্ড অনুযায়ী বা যে প্রসেসগুলো আমার দরকার অ্যাকর্ডিং টু আমার শিডিউলিং অ্যালগরিদম, ওই প্রসেসগুলো জাস্ট আমি রেডি স্টেটে নিয়ে যাব। ওয়েট ফর দ্য সিপিইউ টু অ্যাসাইন। ওকে, দ্য অপারেটিং সিস্টেম পিক নিউ process from the secondary memory and put all of them into the main memory. সেকেন্ডারি মেমোরি বলতে আমরা যেখানে ক্রিয়েট হয়েছিল সেটার কথা বলতেছে, এন্ড আমার যখন কাজ শুরু করে এটা জাস্ট মেইন মেমোরিতে ইন্ট্রোডিউস করে দেয় আর কি। The process which are ready for execution and reside in the main memory are called ready state process. ঠিক আছে? There can be many process present in ready state. জাস্ট রেডি স্টেটের একটা সংক্ষিপ্ত মানে হচ্ছে ডিসক্রিপশন বলতে পারেন। এখানে আপনার হচ্ছে এই দুইটা লাইন লিখলেও হবে, উপরে দুইটা লাইন না লিখলেও প্রবলেম নাই। রেডি স্টেট বলতে বোঝায় দ্য প্রসেস হুইচ আর রেডি ফর এক্সিকিউশন and reside in the main memory are called ready state. There can be many process present in the ready state. Okay, এটা হচ্ছে আমার ready state। এরপরে আমরা যাব হচ্ছে রানিং। রেডির পরে হচ্ছে রানিং। আমরা দেখলাম রানিং মানে হচ্ছে আমাদের যে কোনো প্রসেস যখন এক্সিকিউশনে চলে যায়, এক্সিকিউশনে ইন্ট্রোডিউস হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে রানিং স্টেট। মানে one of the process from the ready state will be chosen by operating system depending upon the scheduling algorithm. যেমন আমরা অলরেডি এখানে দেখছি ফিগারে, আমরা দেখছিলাম কি আমাদের রেডি থেকে শিডিউল অথবা ডিসপ্যাচ। ঠিক আছে?
মানে কোন প্রসেসটা এক্সিকিউশনে যাচ্ছে সেটা আমাদের শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে ডিফাইন করা হয়। শিডিউলিং অ্যালগরিদম বা শিডিউলার ডিসপ্যাচ বলে এটাকে, ঠিক আছে, যেটা রেডি কিউ থেকে প্রসেসকে মানে তার প্রায়োরিটি অনুযায়ী বা হচ্ছে তার অ্যালগরিদমের প্রসিডিউর অনুযায়ী রানিং এ নিয়ে যাবে। মানে P1 এর পরে কি P3 যাবে না P2 যাবে না কোনটা যাবে, এটা সে হচ্ছে ডিফাইন করতেছে এখানে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমার রানিং। ওয়ান অফ দ্য প্রসেস ফ্রম দ্য রেডি স্টেট উইল বি চোজেন বাই অপারেটিং সিস্টেম ডিপেন্ডিং আপন দ্য শিডিউলিং অ্যালগরিদম। হেন্স ইফ উই হ্যাভ অনলি ওয়ান সিপিইউ ইন ওয়ান সিস্টেম, দেখেন এখানে বলছে যে আমাদের কিন্তু সিপিইউ বলতে কি সিপিইউ যেমন ডুয়েল কোর বা কোর i3 বা অনেকগুলা সিপিইউ থাকতে পারে, ঠিক আছে। সিপিইউ আবার একটাও হইতে পারে। এখানে বলছে যে প্রতিটা সিপিইউতে, হেন্স ইফ উই হ্যাভ অনলি ওয়ান সিপিইউ ইন আওয়ার সিস্টেম দ্য নাম্বার অফ রানিং প্রসেস ফর এ পার্টিকুলার টাইম উইল অলওয়েজ বি ওয়ান। দেখছেন এখানে যদি আমার সিপিইউ একটা সিপিইউ হয়, সিঙ্গেল সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাহলে কিন্তু আমার এট এ টাইমে কনকারেন্টলি দুইটা প্রসেস কাজ করতে পারবে না, কনকারেন্টলি একটাই কাজ করবে। সেক্ষেত্রে আমার এই যে ওয়েটিং রানিং ওয়েটিং বা সাসপেন্ড এগুলো একটার উপর একটা ডিপেন্ড থাকবে। কিন্তু ধরেন আপনার প্রসেসর যদি বেশি হয়, অনেকে বলে না প্রসেসর বেশি হলে সিপিইউতে স্পিড বেশি হয় বা এক্সিকিউশনটা ভালো হয়। এটা কেন হয়? কারণ সেখানে আপনার কনকারেন্টলি বা সিনক্রোনাইজেশন হয়, ঠিক আছে, এটা একটা রিজন। যদি আপনার সিপিইউ কম থাকে তাহলে আপনার প্রসেস এক্সিকিউশন স্লো হবে, কারণ আপনার প্রসেস যদি 1000 প্রসেস হয়, একটা একটা করে যদি এক্সিকিউট করে তাহলে তো অবশ্যই সেটা স্লোয়ার হবে। কারণ আপনার প্রসেস সিপিইউ যদি 5টা হয় বা 7টা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে এট এ টাইম প্যারালালি অনেকগুলো প্রসেস কাজ করতেছে, ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, ওয়েটিংটাও কমে যাচ্ছে, এরকম আর কি। তাই বলছে হেন্স ইফ উই হ্যাভ অনলি ওয়ান সিপিইউ ইন আওয়ার সিস্টেম দ্য নাম্বার অফ রানিং প্রসেস ফর এ পার্টিকুলার টাইম will always be one, ঠিক আছে, মানে at a time একটা প্রসেসই রান করতে পারে। if we have n process in the system then we can have if we have n processor in the system, n processor বলতে বুঝে আপনার নাম্বার অফ প্রসেসর, আমি একটু আগে যেটা বললাম যতগুলা নাম্বার অফ প্রসেসর থাকবে then we can have n process running simultaneously বা প্যারালালি বা কনকারেন্টলি, যেটাই বলেন, ঠিক আছে। মানে আপনার এন প্রসেসর বলতে বোঝাচ্ছে আপনার এখানে 3টা 4টা 5টা যে কয়টাই প্রসেসর থাক, সেই কয়টা প্রসেসই আপনার এট এ টাইম রান করতে পারবে। যে এক্সাম্পলটা আমি একটু আগে দিলাম, সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটেশন স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা আর কি। আরেকটা হচ্ছে ব্লক আর ওয়েট। ব্লক আর ওয়েটিং অবস্থায় কি হয়? ফ্রম দ্য রানিং স্টেট এ প্রসেস ক্যান মেক the transition to the block or wait state depending upon the scheduling algorithm or instinctive behavior of the process, ঠিক আছে। ট্রানজিশন মানে কি, এটা ট্রান্সমিট হতে পারে বা এর স্টেটটা চেঞ্জ হতে পারে, রানিং স্টেট থেকে ওয়েট স্টেটে চলে যাইতে পারে, এটাই বলছে ডিপেন্ডিং আপন দ্য শিডিউলিং অ্যালগরিদম। মানে শিডিউলিং অ্যালগরিদমে আমার যদি এখানে কোনো ডিপেন্ডেন্সি থাকে, আমাদের আরো যেমন হচ্ছে রাউন্ড রবিন একটা শিডিউলিং অ্যালগরিদম আছে, ওইটা যখন আমরা করব তখন আপনারা দেখবেন যে এটা কিভাবে একটা প্রসেস সাসপেন্ড করে আরেকটা প্রসেস আসে, ঠিক আছে। তো এখানে এটাই বলছে যে শিডিউলিং অ্যালগরিদমের উপরে ডিপেন্ড করে প্রসেসটা তার স্টেটটা চেঞ্জ করতে পারে। সাপোজ এখন P1 কাজ করছে একটা ইউনিট পর্যন্ত, এখন অ্যালগরিদম অনুযায়ী P1 এর এই 4 ইউনিট কাজ করার পরে বলতেছে এখন P2 কে দিতে হবে, বা অ্যালগরিদমের প্রায়োরিটি অনুযায়ী যেটা থাকবে ওইটাকে দিতে হবে। আবার P2 4 ইউনিট কাজ করার পর আরেকটা আসছে। এইভাবে আমার 7টা প্রসেস যদি থাকে, 7টা প্রসেস প্রত্যেকে 4 ইউনিট 4 ইউনিট করে কাজ করার পরে আবার P1 সুযোগ পাবে। এটা হচ্ছে রাউন্ড রবিনের ফর্মুলা, এটা আমি দেখাবো। তো এটা জাস্ট এখানে ফর এক্সাম্পল বললাম যে শিডিউলিং অ্যালগরিদমের উপরে ডিপেন্ড করে আপনার প্রসেসের স্টেটটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। অথবা ইনস্টিংক্টিভ বিহেভিয়ার অফ দ্য প্রসেস, মানে আপনার যদি প্যারেন্ট প্রসেসটা মানে সাবঅর্ডিনেট কোনো চাইল্ড প্রসেসের এক্সিকিউশনের উপরে ডিপেন্ড থাকে, সেই ক্ষেত্রেও এই কাজটা হইতে পারে, মানে ওয়েটিং স্টেটে চলে যেতে পারে, ঠিক আছে। এবার দেখেন when a process wait for a certain resource to be assigned or for the input from user, then the operating system move this process to the block or wait state and assign the CPU to the other process. দেখেন কি বলছে, when a process wait for a certain resource to be assigned for the input from the user, then the operating system move this process to the block or wait state and assign the CPU to the other process. মানে আমার একটা প্রসেস যদি মানে যেটা বললাম আর কি, সার্টেন টাইম ধরে সে ওয়েট করতেছে ইনপুট আউটপুটের জন্য,
কিন্তু এখানে আপনার কোনো রেজাল্ট সে ব্যাক পাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই জায়গাটা অন্য আরেকটা প্রসেস নিতে পারে। সাপোজ ধরেন আমি এখানে যেমন দেখাই, ধরেন আমি এখানে ওয়েটিং অবস্থায় P1 প্রসেসটা অনেকক্ষণ ধরে আসছে, এখন দেখা গেল P1 প্রসেসের কোনো আপডেট নাই বা হচ্ছে সে ওয়েটিং এ অনেকক্ষণ ধরে আছে, বাট কোনখানে মিন হোয়াইল আমার দেখা যাচ্ছে যে P2 প্রসেসটারও একটা ওয়েটিং স্লট দরকার হচ্ছে। সেই ক্ষেত্রে আমি P1 প্রসেসকে সাসপেন্ড করে দিব, দেওয়ার পরে P2 প্রসেসকে ওয়েটে রাখতেছি, ঠিক আছে, P2 প্রসেসকে ওয়েটিং এ রাখতেছি, এরকম আর কি জিনিসটা। যে আপনার ওয়েটিং অবস্থায় একটা প্রসেস আছে, তো ওই প্রসেসটা যদি আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এক্সিকিউট কমপ্লিট না করতে পারে, তাহলে সেই প্রসেসটাকে আমি সাসপেন্ডে রাখবো, সাসপেন্ড ওয়েট করে অ্যানাদার যে প্রসেসটা ওয়েটের জন্য মানে অ্যাপ্লিকেবল সেটাকে আমি ওয়েটে নিয়ে আসতেছি। এই কথাটা বলছে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার ব্লক আর ওয়েট স্টেট এটা। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে completion or termination when a process finishes execution, যেটা বললাম আর কি, it comes in the terminate state all the context of the process। যদি আমার টার্মিনেট হয়ে যায় তাহলে প্রসেস কন্ট্রোল ব্লকে আমাদের যে কন্টেক্সট গুলো ছিল will be deleted, the process will be terminated by the operating system। মানে আমাদের তো একটা প্রসেস ক্রিয়েট হওয়ার পরে একটা প্রসেস কন্ট্রোল ব্লক থাকে, প্রোগ্রাম কাউন্টার, প্রসেস আইডি বা রেজিস্টার, ঠিক আছে, এই জিনিসগুলো থাকে প্রসেস কন্ট্রোল ব্লকে ক্রিয়েট হওয়ার, প্রতিটা প্রসেস ক্রিয়েট হওয়ার পরেই এটা অ্যাসাইন করা হয়। কিন্তু যখন আমি প্রসেস কমপ্লিট হয়ে যাবে, সেটা নো লঙ্গার এক্সিস্ট, মানে টার্মিনেট হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই প্রসেস কন্ট্রোল ব্লকের সব কন্টেন্ট গুলো ডিলিট হয়ে যাবে এবং এই প্রসেসটাকেও টার্মিনেট মানে ডিলিট করে দিবে। এই কাজটা হচ্ছে বাই অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের এই কাজটা করে থাকে আর কি, বুঝতে পারছেন? এটা কমপ্লিটেশন বা টার্মিনেশন স্টেট বলে। আচ্ছা, এই পাঁচটা হচ্ছে মেন স্টেট, এই পাঁচটা অবশ্যই আপনাকে হচ্ছে লিখতে হবে। এই পাঁচটার থেকে যদি একটা কম লেখেন মার্কস কিন্তু কমে যাবে। এই পাঁচটাই আপনার লিখতে হবে, আর 6 আর 7 নাম্বার এটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন। সাসপেন্ড রেডি আর সাসপেন্ড ওয়েট। তারপর আমরা একটু পড়ে দেখি এখানে কি বলছে। এ প্রসেস ইন রেডি স্টেট হুইচ ইজ মুভ টু দ্য সেকেন্ডারি মেমোরি ফ্রম দ্য মেইন মেমোরি ডিউ টু দ্য ল্যাক অফ দ্য রিসোর্স ইজ কল্ড সাসপেন্ড রেডি স্টেট, যেটা একটু বললাম আর কি। সাসপেন্ড রেডি স্টেট, সাসপেন্ড রেডি স্টেটে কখন যায়? সাপোজ আমার এটা যদি সেকেন্ড মানে মেইন মেমোরিতে তো থাকে যখন এক্সিকিউট করব, এখন যদি আমার এটা এক্সিকিউশন আর না দরকার হয়, বা এটা যদি আমার কোনো একটা রিসোর্সের কারোর উপরে ডিপেন্ড করে যে রিসোর্সটা অ্যাভেলেবল নাই, সেই ক্ষেত্রে আমি সাসপেন্ড রেডি যেটা, ঠিক আছে, স্কল সাসপেন্ড রেডি স্টেটে পাঠিয়ে দিব আর কি। ইফ দ্য মেইন মেমোরি ইজ ফুল অ্যান্ড দ্য, কি কি কারণে হইতে পারে এটাই বলতেছে এখানে। ইফ দ্য মেইন মেমোরি ইজ ফুল অ্যান্ড দ্য হায়ার প্রায়োরিটি প্রসেস কাম for the execution, then the operating system have to make the room for the process in the main memory by throwing the lower priority process out into the secondary memory. The suspend ready process remain in the secondary memory until the main memory get available। ঠিক আছে, যেটা বললাম, আপনার যদি একটা হায়ার প্রায়োরিটি প্রসেস চলে আসে, ঠিক আছে, রেডি কিউতে যদি একটা হায়ার প্রায়োরিটি প্রসেস চলে আসে, সেই ক্ষেত্রে আপনার লোয়ার প্রায়োরিটি প্রসেসটাকে সাসপেন্ড রেডিতে পাঠিয়ে দিবে, এবং যতক্ষণ পর্যন্ত এই রেডি কিউটা মানে জায়গা ফাঁকা না হচ্ছে বা এমটি না হচ্ছে একটা ইউনিট, ততক্ষণ পর্যন্ত সে সাসপেন্ড রেডিতে ওয়েট করবে, ঠিক আছে, এরপর আবার রিজাম করবে। বা এমন যদি হয় যে আমি একটা প্রসেস এখানে রেডি কিউতে রাখছি, ওই প্রসেসটার কোনো কাজ আর নাই, নো লঙ্গার কোনো দরকার নাই এটাকে, সেক্ষেত্রে আমি সাসপেন্ডে পাঠিয়ে দেবো। এটাকে আমি ইচ্ছা করলে পরবর্তী রিজাম করতেও পারি বা নাও করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এরপর হচ্ছে সাসপেন্ড ওয়েট। ওয়েটটা কখন সাসপেন্ড হবে? ইনস্টেড অফ রিমুভিং দ্য প্রসেস ফ্রম দ্য রেডি কিউ, it is better to remove the block process which is waiting for some resource in the main memory, since it already waiting for some resource to get available. Hence it is better if it wait in the secondary memory and make room for the higher priority process. This process complete their execution once the main memory get available and their wait is finished। ঠিক আছে, যেমন এটার কথা বলতেছে আমার, যে সাসপেন্ড ওয়েটে কতক্ষণ থাকবে আর কি। যেমন আমি এখানে একটু একটা এক্সাম্পল দিছিলাম, সাপোজ P1 একটা সার্টেন টাইম ওয়েট করার পরে দেখলো যে P2 এর জন্য একটা জায়গা ছাড়া দরকার হচ্ছে, তখন সে সাসপেন্ড ওয়েটে চলে যাচ্ছে। সাসপেন্ড ওয়েটে থাকার পরেও যদি সে মানে হচ্ছে কাজ না শুরু করে বা হচ্ছে তার যদি কমপ্লিট না হয়, তাহলে সে একসময় ডিলেট হয়ে যাবে।
বা হচ্ছে যদি আমার এরকম হয় যে হচ্ছে এটা কাজটা ডান হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সে রিজুম করে ওয়েটিং অবস্থায় আসবে এবং ওয়েটিং অবস্থা থেকে আবার সে রেডি কিউতে যায় কাজ করতে পারবে। ঠিক আছে? বা কিন্তু যদি এটা ওয়েটিং অবস্থায় অনেকক্ষণ থাকার পরেও দেখতেছে না এটার হচ্ছে আমার বা রিসোর্স অ্যাভেলেবল নাই বা টাইম আউট হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু সাসপেন্ড রেডিতে চলে যাবে আবার। সাসপেন্ড রেডির কাজ হচ্ছে এখান থেকে যদি আমার দরকার না হয় তাহলে প্রসেস থেকে আসছে রিজাম করবে না, এখানে জাস্ট একটা ইসের মধ্যে আর কি, ত্রাসের মধ্যে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার সাসপেন্ড ওয়েট। দেখেন এখানে কি বলছে, দিস প্রসেস কমপ্লিট দেয়ার এক্সিকিউশন ওয়ান্স দ্য মেইন মেমোরি গেটস অ্যাভেলেবল অ্যান্ড দেয়ার ওয়েট ইজ ফিনিশ। যদি এটা হয়, যদি আমার এক্সিকিউশনটা ডান করতে পারে বা ওয়েটের যে মেমোরিটা ছিল ওটা যদি আমার অ্যাভেলেবল হয়, সেই ক্ষেত্রেই সে আবার হচ্ছে ওই ওয়েটিং স্টেটে ফিরে যেতে পারবে। আদারওয়াইজ সে হচ্ছে আপনার ডিলেট হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ইট ইজ বেটার টু রিমুভ দ্য ব্লক প্রসেস, মানে যদি আমার হুইচ ইজ ওয়েটিং ফর সাম রিসোর্স ইন দ্য মেইন মেমোরি। দেখেন এখানে যদি আমার যে রিসোর্সের জন্য ওয়েট করছে সেটা যদি সে অ্যাভেলেবল না পায়, তাহলে সেটা ব্লকেজ হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে, এই জিনিসটা বলছে আর কি। বুঝতে পারছেন? এটা প্রসেস স্টেটটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? এই ফিগারটা দেখেন তো। সবাই কি বুঝতে পারছেন ভালো করে নাকি? এগুলো কিন্তু আমাদের লাগবে, আমরা যে শিডিউলিং অ্যালগরিদম বা যে হাবিজাবি করব বা প্রসেস যখন ক্রিয়েট করব, একটার সাথে একটা ডিপেন্ডেন্ট, কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে, এটা যদি আপনার মাথায় ভালো করে থাকে, তাইলে আপনি কিন্তু পরবর্তীতে যখন যেই টপিকগুলো দেখাবো ওইটা আপনি ইজিলি বুঝতে পারবেন আর কি। জুবায়ের আছেন নাকি? জুবায়ের, আছি স্যার। উনি বুঝতে পারছেন টোটালটা? স্যার বুঝতে পারছি। একটু থিওরিটিক্যাল তো, এইভাবে একটু মানে কেমনে কোথা থেকে কই যাচ্ছে এটা একটু মনে রাখলে তাইলে হবে। অ্যালগরিদম গুলার ক্ষেত্রে এটা লাগবে আর কি। বুঝতে পারছেন কেন আমরা অ্যালগরিদম গুলা করতেছি বা সেভ সিকোয়েন্স গুলো আমরা কেন বের করব, এগুলা জানতে আমাদের এটা দরকার হবে আর কি। স্যার এটা থেকে কোয়েশ্চেনটা কিরকম আসতে পারে স্যার? আচ্ছা, এখানে ধরেন আপনার এরকম আসতে পারে যে প্রসেস যে স্টেট, প্রসেস স্টেটের ফিগারটা, স্টেট দা ব্লক ডায়াগ্রাম অফ প্রসেস স্টেট, এরকম আসতে পারে। অথবা আপনার ধরেন 5 মার্কসে যদি আসে, সেক্ষেত্রে আপনার ড্র অ্যান্ড ডিসক্রাইব দ্য প্রসেস স্টেট। যদি আপনার প্রসেস স্টেট যে কোনো কোশ্চেনই আসুক, এই ফিগারটা অবশ্যই ড্র করতে হবে, নাহলে কিন্তু মার্কস না বলা থাকলেও মার্কস 1 মার্কস কাটা যাবে যদি ড্র না করেন। আর যদি বলা থাকে তাহলে তো অবশ্যই ড্র করবেন। যদি কোশ্চেনে বলা থাকে ড্র অ্যান্ড ডিসক্রাইব, তাহলে যদি 5 মার্কস থাকে তাহলে 2.5 থাকবে ফিগারে আর 2.5 থাকবে এই লেখার ক্ষেত্রে। এখন এখানে অনেক কিছু লিখছে, নিউ এর ক্ষেত্রে এক লাইনে লিখছে, ঠিক আছে, রেডি, রানিং, ওয়েটিং, এগুলো অনেক কিছু লিখছে, আপনার এত কিছু লেখার দরকার নেই, জাস্ট একটা সেন্টেন্স লিখলেই হবে। বুঝতে পারছেন? এবং নিউ কি, নিউ হচ্ছে আপনার ক্রিয়েট নিউ প্রসেস, রেডি হচ্ছে আপনার প্রসেসকে ইন্ট্রোডিউস করে দেয় এক্সিকিউশনের জন্য। ঠিক আছে? তবে রানিংটা কি, রানিং হচ্ছে আপনার এখানে হচ্ছে জাস্ট এই প্রসেসটা এক্সিকিউট হয় বা রানিং স্টেটে থাকে। যেমন এখানে বলছে the process system then we can have process running simultaneously। সরি এটা না, আপনার হচ্ছে one of the process from the ready state will chosen by the operating system depend upon the scheduling algorithm। এটা জাস্ট হচ্ছে আপনার রানিং অবস্থা থেকে একটা আপনার নিজের ভাষায় লিখে দিতে পারেন, এত কিছু না লিখে। ঠিক আছে? তারপরে ওয়েটিং কি, ওয়েটিং হচ্ছে আপনার the process is in waiting state for the execution of another process বা হচ্ছে এরকম কিছু একটা, এখানে এক লাইন লিখে দিলে হবে। বুঝতে পারছেন? যেখানে লিখছে when a process wait for a certain resource to be assigned for the input from the user, then operating system move the process to the waiting state। এবার দিতে পারেন যখন একটা প্রসেস কোনো রিসোর্সের জন্য বা একটা রিসোর্সে সে আপনার হচ্ছে ওয়েট করে, ঠিক আছে, তখন হচ্ছে অ্যাসাইন করে, তখন হচ্ছে এটা জাস্ট অপারেটিং সিস্টেম ওয়েটিং অবস্থায় পাঠায় দেয়। নিজের ভাষায় একটা সেন্টেন্স লিখতে পারেন। এরপর হচ্ছে কমপ্লিটেশনটা হচ্ছে জাস্ট টার্মিনেশন, যেটা ওটাই কমপ্লিটেশন।
এইভাবে জাস্ট লিখে দিতে হবে, এক লাইন লিখে দিবেন, বেশি লেখা দরকার নাই, বেশি লিখলে যে মার্কস বেশি এরকম না, বুঝতে পারছেন? মেইন কথাটা যদি আপনি লিখতে পারেন তাইলে হবে আর কি। তাহলে আমাদের কোশ্চেন এখান থেকে কয়েক ভাবে আসতে পারে। হ্যাঁ, এই যে আপনার স্টেটটা, প্রসেস স্টেটের ডেসক্রিপশন চাইতে পারে, এটা একটা কোশ্চেন আসতে পারে, শুধু ফিগার ড্র করতে বলতে পারে। আরেকটা আসতে পারে ড্র অ্যান্ড ডেসক্রাইব। ড্র অ্যান্ড ডেসক্রাইব বলে আপনি ড্র করবেন আর প্রতিটা স্টেটের এটাকে আপনি এক লাইনে লিখে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ড্র অ্যান্ড ডেসক্রাইব। বা শুধু আসতে পারে ডিসক্রাইব দ্য প্রসেস স্টেট বা রাইট দ্য প্রসেস স্টেট। সেই ক্ষেত্রে আপনি প্রসেস স্টেটটা একই অ্যান্সার এক লাইনে লিখবেন আর হচ্ছে ওইটা ড্র করবেন, বুঝতে পারছেন? ওইটা ড্র যদি না করেন তাহলে মার্কস কাটা যাবে, যেটা আগে বললাম, ঠিক আছে? আমি তারপর আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এইটা এখানে দেখেন প্রসেস স্টেটটা এক লাইনে লেখা আছে, প্রসেস ইজ বিং ক্রিয়েটেড। এটা হচ্ছে প্রসেসের নিউ স্টেট। রানিং হচ্ছে ইনস্ট্রাকশন আর বিন এক্সিকিউটেড, মানে একটা প্রসেস যে এক্সিকিউট হচ্ছে এটাই হচ্ছে রানিং স্টেট। ওয়েটিং হচ্ছে দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম এক্সটেন্ট টু অকার, মানে হচ্ছে আপনার কোন একটা কিছুর উপরে সে ডিপেন্ড করতেছে বা একটা কিছু মানে রানিং একটা কিছু রেজাল্টের উপরে সে ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে ওয়েটিং। মানে সাম ইভেন্ট টু বি অকার, কোন একটা ইভেন্টের উপরে ডিপেন্ড করতেছে, ওই ইভেন্টটা ঘটার পরেই এটা আবার এক্সিকিউট করবে, এটা হচ্ছে ওয়েটিং। এরপর হচ্ছে রেডি স্টেট, দ্য প্রসেস ইজ ওয়েটিং টু বি অ্যাসাইন টু এ প্রসেসর। আমরা দেখছি যে আমাদের প্রসেসরে অ্যাসাইন করার জন্য রেডি কিউতে ওয়েট করে, যখনই প্রসেসর অ্যাসাইন হয়ে যায় সেটা রানিং এ চলে যায়। এরপরে হচ্ছে টার্মিনেটেড, দ্য প্রসেস হ্যাজ বিন ফিনিশড এক্সিকিউশন। এই পাঁচটা স্টেটমেন্ট আপনি চাইলে এভাবে একটা লাইনেও লিখে দিতে পারেন, একটা লাইন এভাবে লেখেন আর ফিগারটা ড্র করে দিবেন, ওটা আর কি। যেমন এই ফিগারটা এইভাবে ড্র করা যায়, যেমন আপনার নিউ, রেডি, তারপর রানিং, টার্মিনেট, ওয়েটিং, ঠিক আছে? এভাবে ড্র করতে পারেন। ওয়েটিং, দুইটা ওয়েটিং ছিল তো এখানে, দুইটাকে একটা দিয়ে আর কি দিচ্ছে, সিম্পলি এভাবে লেখা যায় ব্লক ডায়াগ্রামটা। তো যেটা বেটার মনে হয় ওভাবে লিখতে পারেন। আপনার প্রথমে দেখেন নিউ স্টেট, একই জিনিস নিউ, এটাকে অ্যাডমিট করে রেডি কিউতে, রেডি কিউ আবার হচ্ছে আপনার শিডিউলার ডিসপ্যাচের মাধ্যমে রানিং এ নিয়ে যায়। রানিং থেকে যদি আপনার এখানে কোনো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে টার্মিনেটে চলে যাবে অথবা আপনার ওয়েটিং স্টেটে চলে যাবে, ঠিক আছে? আর এখানে দেখেন ইন্টারাপ্ট দিলে আবার রেডিতে চলে আসবে। ইন্টারাপ্ট বলতে এই প্রসেসটা হচ্ছে আপনার নো লঙ্গার এক্সিস্ট, বা হচ্ছে এখানে এই প্রসেসটা কাজ করতে পারতেছে না, ঠিক আছে? স্টপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আবার রেডিতে এসে অ্যাট লাস্ট সবার সবগুলা প্রসেসের নিচে রেডিতে যতগুলো প্রসেস থাকবে অ্যাট লাস্ট যে প্রসেস থাকবে তারপরে এসে সে ওয়েট করবে, এরকম আর কি জিনিসটা, বুঝছেন? দুইভাবে ব্লক ডায়াগ্রাম ড্র করা যায়, এইভাবে করতে পারেন, আগের ভাবে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তাহলে কারো কোনো প্রবলেম নাই? কিছু জিজ্ঞেস করা থাকলে বলেন। আর ওই যেটা বললাম আর কি, ল্যাব রিপোর্ট কিন্তু 30 তারিখের আগে, যে ল্যাবটা করছিলাম বুধবারে ওই ল্যাব রিপোর্টটা 30 তারিখের আগে গুগল ক্লাসরুমে আমি আজকে ক্রিয়েট করে দিব, আপনারা 30 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? যেটা ফার্স্টে বলছিলাম আর কি ক্লাসের শুরুতে। ওকে স্যার। মিডের আগে কি তাহলে একটা ক্লাস পাবো নাকি? আর একটা ক্লাস হ্যাঁ, যদি আপনার 2 তারিখে মিড হয় জি স্যার, আর একটা পাচ্ছি। তাহলে 27 তারিখে শুধু একটা ক্লাস পাবো, ঠিক আছে? সমস্যা নাই, 27 তারিখে ক্লাসে আমরা করে কি করতে হবে না হবে ওগুলো একটু আলোচনা করবো না। তো এই যে আজকে যেটা করলাম এটা কিন্তু অবশ্যই আসবে, আজকের এই দুইটা টপিক করলাম প্রসেসের, এটা আসবে মিড, এটা মনে রাখেন। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করছি ওটা মিডে আসবে, মানে অ্যালগোরিদমটা, ওটা কোড তো আর আসবে না, একটা কোশ্চেন থাকবে, ওটা অ্যালগোরিদম স্টেপগুলো কিভাবে লিখবেন ওইটা আসবে মিডে। তারপরে আপনার হচ্ছে অপারেটিং সিস্টেমের আমরা হচ্ছে কি ফাংশনালিটি করছি, সার্ভিস করছি, সার্ভিসের মধ্যে থেকে কিন্তু ছোট ছোট অনেকগুলো পার্ট আছে, সার্ভিসটা কিন্তু দেখবেন, ঠিক আছে? তারপর সিস্টেম কল করছি, সিস্টেম কলটা আসবে, এগুলাই তো। আর নেক্সট ক্লাসে যেটা বলবো এটা, ঠিক আছে? আর আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন যে স্যার এরকম হচ্ছে বা এটা প্রবলেম।
তাহলে ল্যাব রিপোর্ট তো আমরা এর আগে জমা দিইনি গুগল ক্লাসরুমে, ওটা একটু ভুল হইলে দেখেন স্যার। না ভুল হবে না, যে আমি আপনাকে আবার দেখাই দিচ্ছি, দাঁড়ান। ধরেন এই যেটা গুগল ক্লাসরুম, হ্যাঁ, এখানে আপনার হচ্ছে সাপোজ মনে করেন এখানে যে আপনার ক্রিয়েট করার পরে দেখবেন একটা ক্লাস ইভেন্ট আপনার ল্যাব রিপোর্ট সাবমিট বা এরকম কিছু একটা ক্রিয়েট হবে। যেমন এখানে একটা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, যে ল্যাব রিপোর্ট এরকম এফসিএফএস এরকম একটা ক্রিয়েট হবে। তো আপনি এখানে যাবেন, ঠিক আছে, যাওয়ার পরে দেখবেন আপনার আপলোড করার অপশন থাকবে। এটা যেহেতু আমার সাইড থেকে এই জন্য এটা আপলোডের অপশন নাই, আপনার এখানে আপলোড করার অপশন থাকবে। গত সেমিস্টারে গুগল ক্লাসরুমে আপলোড করেন নাই কিছু? স্যার স্যার করা করছিলাম হয়েছে স্যার, স্যার। ফাইনালে করা হয়েছিল স্যার। হ্যাঁ, ওইভাবেই করবেন। অ্যাসাইনমেন্টও জমা হয়েছে, অ্যাসাইনমেন্ট এক্সাম সবকিছুই গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে গত সেমিস্টারে স্যার। হ্যাঁ, তাহলে স্যার তো আপনি ডেসক্রিপশন দেখানোর গুলো দরকার ওখানে নেই। লিখতে বললেন তো? ডেসক্রিপশন তো না ওখানে না, লিখতে হবে। খাতায় লিখে পিডিএফ করে ওখানে জমা দিতে হবে, এটা হচ্ছে। যাদের হচ্ছে আপনার টাইপ করতে পারবেন, কম্পিউটার আছে, তারা কম্পিউটারে করবেন। যাদের না, এই মানে হচ্ছে যাদের বলেন কম্পিউটার নাই সাথে বা রান করতে পারতেছেন না, তারা হচ্ছে ওই খাতায় হাতে লিখে ওইভাবে লিখবেন আর কি, বুঝতে পারছেন? স্যার গতবার আসলে আমরা এই যে Okay, হাতে লিখে পিডিএফ করে দিয়েছিলাম স্যার। হ্যাঁ, দিতে পারেন, বাট যাদের কম্পিউটার আছে তাদের হাতে লেখা দরকার নেই, কারণ আপনার ধরেন আউটপুটটা স্ক্রিনশট নিয়ে দিবেন, ঠিক আছে, বা ওগুলা টাইপ করে দিবেন, এটা সমস্যা নাই। দুইভাবে দিতে পারেন, যাদের সমস্যা আছে ওরা হাতে লিখে দিবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কোনো কনফিউশন আছে? না স্যার, আর কনফিউশন নেই। তাহলে ঠিক আছে না? ওকে, ওকে স্যার। আমাকে অ্যাটেন্ডেন্সটা একটু পাঠাই দিন কষ্ট করে। ওকে স্যার। আর আরেকটা জিনিস, রেকর্ডিংটা আমি তাহলে ক্লাসরুমে আপলোড করে দেব, আজকে রেকর্ডিংটা। জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।